হ্যালো বন্ধুগণ, নমস্কার সবাইকে। আজকে আমরা ফুলকপি চাষ নিয়ে আলোচনা করব। ফুলকপি চাষের আমরা A to Z আজকে জানব কি করে আপনারা ফুলকপি চাষ করলে লাভবান হবেন এবং খুব কম খরচে ফুলকপি চাষ করতে পারবেন। তো প্রথমেই আজকে আমি যে ভেরিয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হলো সেমিনিসের বারখা ভেরিয়েন্ট। এটা F1 ভেরিয়েন্ট, খুবই উন্নত মানের, খুবই ভালো ফসল হয় এটা। তো আপনারা স্টেপ বাই স্টেপ জানতে হলে ভিডিওটা একটু লম্বা হবে, আপনারা একটু শোনার চেষ্টা করবেন। তো প্রথমেই বলবো, আপনারা যখন বীজগুলা বপন করবেন, তো বীজ বপন করার 21 থেকে 25 দিনের মাথাতে আপনারা যে চারা গাছ তৈরি হবে ওই চারাগুলো আপনারা জমিতে রোপণ করতে পারবেন। তো জমিতে রোপণ করার পূর্বে আপনাদেরকে জমিটা রেডি করতে হবে। তো সবসময় মনে রাখবেন, জমি রেডি করতে গেলে আপনারা যখন জমিতে চাষ করবেন তখন আপনারা গোবর সার অবশ্যই ব্যবহার করবেন এবং চাষ করার সময় যাতে মাটিটা গভীরভাবে চাষ হয় সেই দিকেও আপনাদের নজর রাখতে হবে। তাছাড়া চারা রোপণ করার পূর্বে যাতে অ্যাটলিস্ট 10 থেকে 15 দিন রৌদ্র খেতে পারে ওই বিষয়ে একটু খেয়াল রাখবেন, কেননা মাটির মধ্যে অনেক ধরনের জীবাণু ছত্রাক থাকে। তাই আপনি যখন ওই চারাগুলোকে জমিতে রোপণ করবেন তখন হঠাৎ দেখবেন ওইগুলার গুঁড়িটা পচে যাচ্ছে, গাছটা বাড়ছে না, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তাই যদি 10 দিন 15 দিন একটু রৌদ্র খেয়ে নেয় তাহলে খুবই ভালো হয়। তাছাড়া 21 থেকে 25 দিন পর আপনার যে চারাগুলো হবে ওই চারাগুলা আপনারা সারিবদ্ধভাবে ছবিতে যেভাবে দেখছেন ভিডিওতে আছে ওইভাবে লাগানোর চেষ্টা করবেন। তো একটা চারার থেকে আরেকটা চারার যে ডিস্টেন্সগুলো আছে সেটা আপনারা 1.5 ফুট রাখবেন, মানে একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব মিনিমাম 1.5 ফুট রাখবেন। এবং ওই যে সারিবদ্ধভাবে লাগানো দেখছেন আপনারা, ওই দুইটা সারির মধ্যে যে দূরত্বটা সেটা 2 ফুটের কম যেন না হয়, 2 থেকে 2.5 ফুট হলে ভালো। কেননা যদি বেশি ঘন হয়ে যায় তাহলে গাছগুলো যখন বড় হবে তখন দেখবেন একদম হিজিবিজি হয়ে গেছে, বাতাস ঢুকতে পারছে না, পোকার আক্রমণ বেশি হবে। তাই আপনারা ওই দিকটা একটু খেয়াল রাখবেন। তাছাড়া আপনারা কি ফার্টিলাইজার ব্যবহার করবেন ওই সম্পর্কে বলতে গেলে দেখেন, যেহেতু আমি বলেছি আপনারা খুব কম খরচে করতে পারবেন, তো আপনাদেরকে অবশ্যই গোবর সার ব্যবহার করতে হবে। তো ওই ফার্টিলাইজারটা কিভাবে প্রিপেয়ার করতে হয় আমি আপনাদেরকে বলছি। আপনারা গোবর শুকিয়ে একটা জায়গাতে গোবর শুকিয়ে রাখবেন, তারপর আপনারা ওই জায়গাতে এসএসপি, ইউরিয়া, এনপিকে এবং একটা জিনিস মনে রাখবেন, ফুলকপি বলেন বাঁধাকপি বলেন ওইগুলোতে কিন্তু আপনারা বোরন অবশ্যই ব্যবহার করবেন, না হলে আপনি ভালো ফসল পাবেন না। ওই যে ফুলগুলো এগুলো টাইট না হয়ে মেলে যাবে, ফুলের মতো হয়ে যাবে। তো আপনাদের বোরন অবশ্যই ব্যবহার করতে হবে। তো সারটা আপনারা কিভাবে রেডি করবেন, গোবরের সঙ্গে গোবরগুলো আপনারা শুকিয়ে নিয়ে তারপর এটার সঙ্গে এসএসপি, ইউরিয়া, পটাশ এবং বোরন মিশিয়ে আপনারা ভালো করে এটাকে মিক্স করবেন। মিক্স করে একটা পলিথিন দিয়ে ভালোভাবে ঢেকে রেখে দেবেন। 4-5 দিন রেখে দেওয়ার পর আপনারা দেখবেন যখন এটাকে আপনারা খুলবেন তখন দেখবেন এগুলো একদম গরম হয়ে গেছে, ধোঁয়ার মতো বেরোচ্ছে। তখন আপনারা ওই সারটিকে মেলে দিয়ে সারটা যখন ঠান্ডা হবে তখন আপনারা ওই গাছের মধ্যে সারটা প্রয়োগ করতে পারবেন। যেহেতু প্রথমেই আপনারা গোবর সার দিয়েছেন চাষের মধ্যে, তাহলে আর কিছু করার নেই। তো চারা রোপণ করার পর আপনার 20 থেকে চারা করলেন, তারপর চারা 21 দিন থেকে 25 দিন পর চারাগুলো নিয়ে আপনারা ক্ষেতের মধ্যে রোপণ করলেন ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে। তো ওই চারা রোপণ করার পর আপনাদের মোটামুটি 15 দিন অপেক্ষা করতে হবে। গাছটা যখন কিছুটা বড় হবে, যেহেতু গোবর সার আছে জমিতে, সার পাবে, গাছটা যখন কিছুটা বড় হবে ধরেন 15 দিন পর আপনারা তখন ওই যে সারটা আপনারা তৈরি করেছেন এটা গাছের গুঁড়ার মধ্যে দিবেন। গুঁড়ার মধ্যে বলতে একদম কাছে দিলে কিন্তু গাছগুলো মরে যাবে, একদম গাছের শিকড়ের সঙ্গে লাগিয়ে দিলে এগুলো মরে যাবে। মনে করেন যে জায়গাতে আপনার গাছটা আছে ওইটার থেকে 10 সেন্টিমিটার ঘুরিয়ে চারোদিকে
সারটা দেবেন। তো এটা দিলে একদিকে ভালো কি হয় জানেন, আপনার খরচ কমে যাবে। আপনি যদি পুরো জমিতে সারগুলো ইউজ করতে যান, আপনার অতিরিক্ত পরিমাণ সার লাগবে, এবং জমিতে তো আপনারা জানেনই প্রচুর পরিমাণে আগাছাও হয়। আপনি তো আর মালচিং ব্যবহার করছেন না, আগাছা হবে। তা আপনি যদি জমিতে সব সার ছিটিয়ে ব্যবহার করেন, তাহলে কি হয়, ওই সারগুলা অনেকটাই প্রায় 50% আগাছাগুলো খেয়ে নেবে। তো আপনারা এইভাবে কম খরচে আমি যে প্রসেসটা বললাম ওইভাবে আপনারা শুধু গাছের চারদিকে 10 সেন্টিমিটার ধরেন, আপনার চারদিক ঘুরিয়ে ওই সারটা ব্যবহার করবেন। তাহলে দেখবেন ওই গাছটা কিছুদিনের মধ্যেই হুড়হুড় করে বেড়ে গেছে। কারণ ওই জায়গার মধ্যে হয়তো আগাছা হলেও খুব বেশি খেতে পারবে না, এবং গাছের শিকড় যখন মেলে যাবে তখন ওই সারগুলা ইজিলি গ্রহণ করতে পারবে। ঠিক আছে, বুঝতে পারছেন অবশ্যই। তারপর আসি, যেহেতু এটা ঠান্ডা মরশুমের ফসল, তো গাছটা বাড়ার সঙ্গে সঙ্গে তো অনেক সমস্যা হবে। আবার সমস্যা বলতে আপনাদের পোকার আক্রমণ হবে, তারপর ধসার একটা প্রকোপ থাকে। কারণ ঠান্ডার সিজনও দেখবেন আপনারা 3 দিন 4 দিন রৌদ্রের দেখাই মেলে না, প্রচণ্ড পরিমাণে কুয়াশাও হয়। তাই প্রথম থেকে আপনাদের লক্ষ্য রাখতে হবে যে গাছের মধ্যে কোনো পোকা আছে কিনা। তো প্রথম থেকে আপনারা মনে করেন প্রফেক্ট সুপার ইউজ করতে পারেন বা বিরাট ইউজ করতে পারেন। কারণ ওই গাছগুলোতে লেদা পোকার একটা আক্রমণ থাকে, দেখবেন পাতাগুলা কুচি কুচি হয়ে যাচ্ছে, ছিদ্র ছিদ্র হয়ে যাচ্ছে। তো ওই পোকাগুলা কি করে, পাতাগুলোকে খেয়ে নেয়। তাই প্রথম দিকে আপনারা মনে করেন প্রফেক্ট সুপার, বিরাট ব্যবহার করেন সপ্তাহে প্রথম দিকে একদিন, তারপরে আপনারা 1 সপ্তাহের মধ্যে 2 বার মারতে পারেন। এই সপ্তাহে একদিন, আরও 7 দিন পর আরেকবার মারতে পারেন। তারপর আপনারা ক্যারাটেও মারতে পারেন। এটা গেল প্রথম ধাপের। এবং একটা জিনিস আপনারা সবসময় মাথায় রাখবেন যে আপনি যদি একবার প্রফেক্ট সুপার ব্যবহার করেন, নেক্সট আবার আপনি প্রফেক্ট সুপার ব্যবহার করছেন, তাই একটা ওষুধ যদি আপনি বারবার ব্যবহার করেন, তাহলে কিন্তু পোকাগুলো একটা রেজিস্ট্যান্স হয়ে যায়। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে একটা মেডিসিন মারার পর নেক্সট যখন আপনারা একটা মেডিসিন মারবেন, তখন কিন্তু সেমটা মারবেন না, অন্য একটা মারবেন। আমি আপনাদেরকে নামও বলে দিচ্ছি, ছবিও লাগিয়ে দেব। তো প্রফেক্ট সুপার মারেন, বিরাট মারেন, হ্যাঁ, এটা তো প্রফেনোভাস আছে, বুঝতেই পারছেন। তারপর আপনারা নেক্সট এইগুলা দেওয়ার পর যদি দেখা যায় লেদা পোকার আক্রমণ খুবই বেশি, তখন আপনারা ওই ওষুধগুলোতে আর হবে না। তখন আপনারা SPM এর যেমন এক্সপার্ট আছে ওইটা ব্যবহার করতে পারেন, আদামার আছে বারাজাইট, ওইটাও ব্যবহার করতে পারেন। তাছাড়া আছে ধনুকা কোম্পানির EM1, তাছাড়া আছে অনমুল কোম্পানির স্টাম্প, সবগুলা ইমামেক্টিন বেনজয়েড। এইগুলা এইসব পোকার হাত থেকে আপনার ফুলকপি 100% রক্ষা করবে আপনারা যদি এই ওষুধগুলি মিলিয়ে মারেন। প্রথম ধাপের বলছি আমি প্রফেক্ট সুপার, বিরাট, ক্যারাটে, এইগুলোর মধ্যে আপনারা যে কোনো দুইটা ইউজ করতে পারেন। তারপরে এইগুলা যখন কাজ হবে না, তখন আপনি যাবেন SPM এর এক্সপার্ট বলেন, বারাজেন বলেন, EM1 বলেন বা স্টাম্প বলেন, মানে ইমামেক্টিন বেনজয়েড, ওই গ্রুপের যে কোনো মেডিসিন হলেই চলবে। আমি আপনাকে 3-4টা কোম্পানির নাম বললাম, যে কোনো কোম্পানির মেডিসিন দিলেই চলবে। তাছাড়া আসে একটা ধসার ব্যাপারটা। দেখবেন ফুলকপি পাতার সাইড দিকে কালো কালো হয়ে গেছে, অনেক সময় দেখা যায়, বা হলুদ হলুদ বিন্দু দেখা যায়। তো ওইগুলো অ্যাকচুয়ালি ধসার লক্ষণ। তো ওইগুলা যখন আপনাদের ক্ষেতের মধ্যে দেখা দেবে, তখন দেখবেন আপনাদের গাছটা একদমই আর বাড়ছে না, একদমই গাছগুলো আর বাড়ছে না, থেমে যাবে। তো ওই সময়ে আপনাদেরকে, শীতের মরশুমে ধসার প্রকোপটা বেশি হয় যদি রুদ্র না থাকে, তো ওই সময় আপনারা সাপ ব্যবহার করতে পারেন। একদম প্রথম দিকে আপনারা সাপ ব্যবহার করবেন। সপ্তাহে মনে করেন একবার মারলেন, নেক্সট উইকে আরেকবার মারলেন। তারপর আপনারা স্প্রিন ব্যবহার করতে পারেন। তো ওইগুলা 2টা অল্টারনেটিভ করে মারবেন, একবার সাপ 5 দিন 6 দিন যাক, তারপর আপনি স্প্রিন মারবেন, বা ম্যাঙ্কোজেবও মারতে পারেন প্রথম দিকে। তো এটার মধ্যে সিস্টেমিক আছে, আপনারা জানেন নিশ্চয়ই যে ফাঙ্গিসাইডের মধ্যে কন্ট্রাক্ট ফাঙ্গিসাইড আছে এবং সিস্টেমিক ফাঙ্গিসাইড আছে। তো প্রথম দিকে আপনারা ম্যাঙ্কোজেব মারলেও পারবেন, এটা একটা কন্ট্রাক্ট ফাঙ্গিসাইড, মানে গাছের পাতার মধ্যে যদি এই ওষুধটা স্প্রে করেন আপনি, তাহলে ফাঙ্গাসটা যখনই পাতার মধ্যে কন্ট্যাক্ট হবে তখন সেটা মারা যাবে।
কিন্তু যদি কোনো গাছ বা আপনার ক্ষেতটা ফাঙ্গাসে আক্রান্ত হয়ে যায় তখন কিন্তু কন্ট্রাক্ট ফাঙ্গিসাইডে তেমন অ্যাকশন করে না, তখন আমাদের সিস্টেমিক মারতে লাগে, তখন আমাদের সিস্টেমিকটা ইউজ করতেই লাগবে। বা এখনও তো বাজারে তো আপনার কন্ট্রাক্ট প্লাস সিস্টেমিক দুটোটাই একসঙ্গে পাওয়া যায়, তো চিন্তার কোনো কারণ নেই। তো আমি আপনাদেরকে বললাম সাপ বা স্প্রিন্ট এইগুলা আপনারা দিতে পারেন। যদি এইগুলায় কাজ না হয় তারপর আপনারা এমিস্টারটা মারতে পারেন, শুধু এমিস্টারও আছে সাইজিনটার, আর এমিস্টার টপও আছে, দুটার মধ্যে যে কোনো একটা মারতে পারেন, অ্যান্ড্রাকল দিতে পারেন। তো ওইগুলো সেম ওষুধের মতোই, আপনারা একটা বারবার কোনো সময় ইউজ করবেন না, তো সেটা রেজিস্ট্যান্স হয়ে যায়, আপনার কোনো কাজে হবে না। আপনারা বারবার ওষুধগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আজকে ওটা তো কালকে ওইটা, দুইটা তিনটা ভেরিয়েন্ট যদি আপনারা আজকে এটা কালকে ওটা পরশুদিন ওটা এইভাবে যদি দেন তাহলে আপনাদের অবশ্যই কাজ হবে। তাছাড়া আরেকটা জিনিস আছে, যেটা হলো আমি আপনাদেরকে বলেছিলাম যে সার যখন আপনারা মাখবেন ওই গোবরের সঙ্গে এসএসপি, ইউরিয়া, পটাশ যখন আপনারা মিক্স করবেন তখন বোরন দেবেন। তো বোরনও দুই রকমের আছে, একটা আছে যেটা আপনি সারের সঙ্গে মাটিতে ব্যবহার করবেন, ওইটা তো অবশ্যই করতে হবে ফুলকপি চাষ করতে গেলে। তাছাড়া একটা আছে আপনারা স্প্রের মাধ্যমে দিতে পারবেন বোরন, স্প্রের মাধ্যমে এটা দেওয়া যায়। তো যখন আপনাদের ফুলকপি বের হওয়া শুরু হবে তখন থেকে আপনাদের খেয়াল রাখতে হবে যে ওই বোরনটা আপনাকে অবশ্যই স্প্রে করতে হবে। তো সেটাকে আলাদাভাবে স্প্রে করার কোনো প্রয়োজন নেই। আপনারা যখন পেস্টিসাইড ব্যবহার করবেন, অর্থাৎ যখন আপনারা মেডিসিন ওষুধ ব্যবহার করবেন পোকার জন্য, তখন ওইটার মধ্যে আপনারা ওই বোরনটা মিক্স করে একসঙ্গে মারতে পারবেন, তাতে কোনো অসুবিধা হবে না। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তো ওই প্রসেসে যদি আপনারা করেন তাহলে আপনাদের ফলন পেতে, মনে করেন আমি যে ভ্যারাইটিটা বলছি সেমিনিসের বারখা, এটা আপনি চারা রোপণ করার 2 মাসের মধ্যে আপনি ফসল পাড়তে পারবেন এবং বাজারে তুলে প্রচুর টাকা ইনকামও করতে পারবেন। তো আমি যে যে মেডিসিনগুলোর নাম বললাম ওই মেডিসিনগুলো আপনারা ইউজ করেন, যে ফাঙ্গিসাইডগুলোর নাম বললাম ওই ফাঙ্গিসাইডগুলো আপনারা ইউজ করেন, এবং ফার্টিলাইজেশন যেগুলো আমি বললাম আপনাকে যে একসঙ্গে গোবরের সঙ্গে মিক্স করে আপনারা যদি দেন আপনারা অধিক লাভবান হবেন, টাকা আপনাদের কম লাগবে এবং আপনাদের লাভটা অনেক বেশি হবে। আর আপনারা শুধু গোবরটাই চাষের সময় সমস্ত জমিতে অল্প পরিমাণে ছড়িয়ে দেবেন, এবং বাকি যে গোবরগুলো আপনারা রাখবেন ওইগুলা সারের সঙ্গে একসঙ্গে মিক্স করে তবেই ব্যবহার করবেন। দেখবেন ওই সারটা কি অনেক দিন অবধি কাজ করবে। আপনারা যদি হুট করে মনে করেন শুধু সার ব্যবহার করছেন, গোবর দিচ্ছেন না, তো দেখবেন গাছগুলা হু হু করে বেড়ে হঠাৎ করে থেমে গেছে। কিন্তু আপনারা যদি গোবরের সঙ্গে মিক্স করে ওই যে প্রসেসটা বললাম 4-5 দিন রেখে যখন দেবেন তখন দেখবেন গাছগুলোর গ্রোথ খুব সুন্দরভাবে এবং অনেক দিন ধরে গাছগুলোর গ্রোথ হবে এবং ফসলও অনেক ভালো হবে। তো এতটুকুই আজকে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটিতে একটা প্রেস করে দেবেন, যাতে নেক্সট যদি কোনো ভিডিও আমি আপলোড করি তো আপনারা যাতে একটা নোটিফিকেশন পান। এটা আমার প্রথম ভিডিও, ভুল ত্রুটি হলে অবশ্যই মাফ করে দেবেন। ধন্যবাদ। জয় হিন্দ।